নমস্কার, শান্ত টিভির পর্দায় রয়েছে দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। মুখ্যমন্ত্রীর বাসভবনে বসানো হলো বিদ্যুতের স্মার্ট মিটার। স্মার্ট মিটার দ্বারা শুধুমাত্র গ্রাহকদের লাভ হবে। মঙ্গলবার এই কথা জানিয়েছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। স্মার্ট মিটার নিয়ে যখন রাজ্যে আন্দোলন শুরু হয়েছে, তখন মুখ্যমন্ত্রীর বাড়ি দিয়ে স্মার্ট মিটার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। মঙ্গলবার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার বাসভবনে স্মার্ট মিটার বসিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী। মন্ত্রীর সঙ্গে ছিলেন বিদ্যুৎ নিগমের কর্মচারীরা। মন্ত্রী সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে বলেন, বিজ্ঞান ভিত্তিক স্মার্ট মিটার দ্বারা শুধুমাত্র গ্রাহকদের লাভ হবে। ক্ষতির কোনো দিক স্মার্ট মিটারের মাধ্যমে নেই। এখন পর্যন্ত রাজ্যে 90,000 গ্রাহকের বাড়িতে স্মার্ট মিটার বসানো হয়েছে। স্মার্ট মিটার অত্যন্ত বিজ্ঞান ভিত্তিক। রাজ্যে বিদ্যুৎ গ্রাহক রয়েছে 10,26,000। বিদ্যুৎ নিগম সিদ্ধান্ত নিয়েছে আজকে প্রথম মুখ্যমন্ত্রীর বাসভবনে স্মার্ট মিটার বসানোর। তারপর সমস্ত মন্ত্রীদের বাড়িতে এবং তাদের অফিস কক্ষে স্মার্ট মিটার বসানো হবে। একই সঙ্গে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরে আগামী 10 দিনের মধ্যে স্মার্ট মিটার বসানো হবে। পাশাপাশি মানুষকে আরো বেশি সচেতন করতে বিদ্যুৎ নিগমের 2,700 জন কর্মীর বাড়িতে আগামী 7 দিনের মধ্যে স্মার্ট মিটার বসানো হবে। তিনি স্মার্ট মিটার প্রসঙ্গে গ্রাহকদের উদ্দেশ্যে আরো বলেন, স্মার্ট মিটার অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এবং গ্রাহক বান্ধব। এই মিটার ব্যবহারের ফলে অতিরিক্ত বিল আসার কোনো আশঙ্কা নেই, বরং এই মিটার ব্যবহারের ফলে গ্রাহক অনেক বেশি সচেতন এবং অনেক বেশি সুবিধা ভোগ করতে পারবে। ভারত সরকার ও ত্রিপুরা সরকারের যৌথ উদ্যোগে 11 কিলো ভোল্ট ফিডার, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার এবং সম্মানিত গ্রাহকদের বাড়িতে ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে সম্পূর্ণ বিনামূল্যে স্মার্ট মিটার বসানো হচ্ছে। সঠিক মিটার রিডিং এর ভিত্তিতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তৈরি বিলের সুবিধা। গ্রাহক যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করবে তার ভিত্তিতে সঠিকভাবে বিদ্যুতের বিল দেবে। মিটার রিডারদের মাধ্যমে বাড়িতে গিয়ে বিল করার দিন শেষ। বিদ্যুৎ গ্রাহকদের বাড়ির দরজা বন্ধ থাকার ফলে ডোর লক বিল কিংবা সারপ্রাইজ বিল অথবা আনুমানিক বিলের কোনো সম্ভাবনা নেই। স্মার্ট মিটারের মাধ্যমে গ্রাহকরা দৈনন্দিন বিদ্যুৎ ব্যবহারের তথ্য নিজের মোবাইল অ্যাপের মাধ্যমে কিংবা অনলাইন পোর্টালে দেখতে পারবে। স্মার্ট মিটার ব্যবহারের ফলে গ্রাহকদের বাড়িতে বিদ্যুৎ বিভ্রাটের খবর অতি দ্রুত বিদ্যুৎ নিগমের কাছে পৌঁছে যাবে এবং দ্রুত সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। কথা হলো, আপনি কতটুকু বিদ্যুৎ ব্যবহার করছেন প্রতিদিন আপনার মোবাইলে আসবে। আপনার যখন স্মার্ট মিটার বসাবে আপনার মোবাইল নম্বর নিয়ে যাবে। আপনি প্রতিদিন দেখতে পারবেন আপনি কতটুকু ব্যবহার করছেন। আপনি সচেতন হয়ে যেতে পারবেন। আরে আমি তো একটু বেশি পাখা ঘুরিয়ে ফেলছি, এসি বেশি লাগিয়ে ফেলছি। আপনি সচেতন সজাগ থাকতে পারবেন এবং মোবাইলে যেমন দেখবেন, অনলাইন পোর্টালও দেখতে পারবেন। এবং সবচেয়ে বড় প্রশ্ন আর একটা ইম্পর্টেন্ট, বাড়িতে কারেন্ট চলে গেল, সাথে সাথে বিদ্যুৎ নিগম জানবে আপনার বাড়িতে কারেন্ট গেছে। এখন আগে 1912 তে আপনাকে ফোন করতে হয়, এখন আপনি 1912 আছে করতে পারবেন। কিন্তু আমি বিদ্যুৎ নিগম ওই যে বলছি 2টা কক্ষ থাকবে, 2টা রুমে, সেখানে আমি দেখে বলবো যে এই জায়গায় বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে, সাথে সাথে টিম যেতে পারবে। এগুলো আমরা রিফর্ম করছি এবং সাথে সাথে সমস্যার সমাধানের জন্য আমরা চেষ্টা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আরেকটা বলছি, এটা হলো আমার কাছে, আমার মনে হয় সবচেয়ে ইম্পর্টেন্ট। আমার বাড়ির সামনে আশেপাশে একটা ট্রান্সফরমার আছে। এই ট্রান্সফরমারটা কেন বসাই আমরা? এই ট্রান্সফরমার বসাই সঠিকভাবে গ্রাহকদের বাড়িতে বিদ্যুৎ যাওয়ার জন্য। এই ট্রান্সফরমার পাওয়ার কত হবে কে ঠিক করছে? বিদ্যুৎ নিগম। কিসের উপর ভিত্তি করে? আমার উপর ভিত্তি করে। আমরা যে 200-300 বাড়িতে কারেন্ট দিচ্ছি, আমরা দপ্তরকে জানিয়েছি যে দপ্তর, আমি কিন্তু আমার বাড়িতে কারেন্ট নেব, আমার 2টা পাখা ব্যবহার করব, 3টা টিউবলাইট ইউজ করব, 2টা বাল্ব ইউজ করব, একটা ফ্রিজ করব। এরকম প্রত্যেক বাড়ির লোডের উপর ডিপেন্ড করে কত লোড লাগবে
তার উপর ভিত্তি করে আমরা ট্রান্সফরমার বসাই। শান্তন টিভি। দুঃসাহসিক চুরি রাজধানীর চন্দ্রপুর ইছামুয়া এলাকায় রাতের ঘুম কেড়ে নিয়েছে এলাকাবাসীর। তদন্তে নেমেছে পুলিশ। আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে স্মার্ট সিটি। শহরবাসীর ঘুম উড়িয়ে দিয়েছে নেশা কারবারি, চোর, ছিনতাইবাজরা। এবার রাজধানীর চন্দ্রপুর ইছামুয়া এলাকায় চোরেরা সংঘটিত করেছে দুঃসাহসিক ঘটনা। জানা যায়, সোমবার রাতের বেলা 1:30 নাগাদ দেবব্রত ঘোষের বাড়িতে হানা দেয় চোরের দল। এদিন বাড়ির নববধূর ঘরে হানা দিয়েছে চোরেরা। সে সময় নববধূর স্বামী বন্ধুদের সাথে খার্চি মেলায় ছিলেন। হয়তো সে সুযোগ নিয়ে রাত 1:30 নাগাদ চোরেরা নববধূর ঘরের দরজায় ধাক্কা দেয়। নববধূর স্বামী এসেছে ভেবে ঘরের দরজা খুলতে দেখেন চোরেরা গামছা দিয়ে নাক মুখ বেঁধে আছে। চিৎকার করার আগে ধারালো অস্ত্র বের করে গৃহবধূর হাতে আঘাত করে রক্তাক্ত করে। তারপর গৃহবধূকে জিজ্ঞাসা করে বিয়ের সমস্ত গহনা তাদের হাতে তুলে দেওয়ার জন্য। গৃহবধূ জানায় তার কাছে কোনো গহনা নেই। তারপর আলমারির চাবি নিয়ে নগদ অর্থ সহ কিছু স্বর্ণালংকার হাতিয়ে নেয়। তারপর চোরেরা চলে যাওয়ার পর গৃহবধূ তার শ্বশুর শাশুড়িকে গিয়ে বিষয়টি জানায়। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার পিছনে পরিচিত কেউ জড়িত রয়েছে বলে আশঙ্কা গৃহবধূর শাশুড়ির। তিনি আরো জানান, এলাকায় আগেও একাধিক চুরির ঘটনা সংঘটিত হয়েছে। গোটা এলাকাবাসী চোরের আতঙ্কে ভুগছে। আমি কইতেছি আমি এই করবো ঘুমাই, বউ কইতেছে না ঘুমাই তো আয়া করবো, ফোন করছি কইছে আয়া করতেছে, ফোন করছো বলে কইতেছে আইতাছি 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 করতে করতে মেলা তো বন্ধু বান্ধব লেগে গেছে, ভাড়া সব খোলা মানে গেছে, ঘোরাঘাড়ি করতেছে, একটু দেরি আছে। তো আমরা কোনো জনে কি করি ঘুমাই করে ঘুমাই দিচ্ছি, বউয়ের দরজা চালাই ঘুমাইছে। তো দরজাটা আয়া আবার এমনি এমনি টোকা দিছে, টোকা দিতেছে মানে আমার খোলার আয়া যেভাবে দরজা ডাক্কা দিয়ে খুলনের লেগে রাত্রেবেলা এইভাবে ডাক্কা দিত। বউ তো ঘুমের সন্ধানি ঘুম দিয়ে গেছে, মনে করছে ছেলে আইসে, দরজাটা খুললা ফিজ দেয় কাঠে সুইচ যাইতেছে, মনে করছে ছেলে আইসে, ঘরে ঢুকবো, ঘরে তো লাইট নাই, এমনি গামছা মুখের মধ্যে বাইন্দা একজন বাইন দুজনের শুধু দেওয়া যায়, গামছা বাইন্দা রাখছে, মোড় দিতে চাপা দেয় ঘুরিয়া আস্তে আস্তে করতেছে সব জিনিসপত্র দিতে আছে বাড়ি থেকে দিতে। তো স্বর্ণের জিনিস জিনিসটি আবার বাড়িতে আসতো না বিয়ার সময়। কয়েকদিন আগে আমি আবার বাইরে কলকাতা গেছিলাম, এই বউ সহকারে বাপের বাড়িতে আসলো, তো বউ আইসে জিনিসটি আর আনা হচ্ছে না, বাড়িতে গেছে। সেই শাশুড়িও কইছে লেই তো, আমি ছেলে বসে থাকো না, আয়া বসে রাত করে আইসা আনছে না, তো জিনিসটিও খাইছে না, না খাইয়া ওই হাতের মধ্যে এলাম পুজ দিছে, মানে বাই করে দিত, ডরতে আইতেছে আর কি, খাইতেছে না যে সুরে তো ভাবতেছে এটা জানার সময় মনে হইব, না জানলে ছেলেরা যে বাইত না, কেমনে জানছে এটা কি বাইরের সুরে জানবো, ছেলেরা যে বাইত না দিয়ে আর কি। এরপরে দিয়ে কন্টেস খুলছে, মোহরিতে চাপাটা ধুইয়া সব ওয়ার ডক্টর সব খুলছে, দয়ের মেয়ে খুললা খাইছে না, টুকটাক জিনিস মনে হইতো আর কি, ছোটো মোটো কানের মানে যেটা খাইছে, আর কিছু খাইছে না, নিতে পারছে। হাতের মধ্যে ওই ছোট্ট একটা চাপ তুলে দিয়েছে, হ্যাঁ পুলিশ এসে আমরা থানার ডাক্তারের কাছে লয়ে গেছি, বেশি করে পুলিশের কাছে আমরা জানাই গেছি, জিনিসটা জানাই গেছি করে পুলিশ এসে ডাক্তার দেয় আনছি। ওটা 1:30 থেকে হইব 10 মিনিটের মতন ঘরের মধ্যে আসছিল, মানে আবার সুরেরও ভয় আছে, ছেলেরা নিয়ে আয়া পরে মানে 10 মিনিটের মধ্যে সব লুন্ডু কুন্ডু করে তাড়াতাড়ি বেরিয়ে গেছে। এই পাড়ার এই এরিয়াটালে সবাই আতঙ্ক আছে। আজকে আমি ঘুমাইলাম না, একসময় আমার অসুস্থ হইলে আমি হসপিটালে যেতে পারি বা একটা অনুষ্ঠানে যেতে পারি, আমিও একলা একসময় থাকতে পারি, আজকে বউ আছে বা আমিও একা থাকুন লাগে, একটা পরিবার তো একজন থাকতেই পারে, ঠিক না? এটা আমরা একদম সেফটি নাই, জানেন এই অবস্থা। এই ঘটনাগুলি দ্বারা বোঝা যায় স্মার্ট সিটিতে স্মার্ট পুলিশ, দক্ষ পুলিশ এবং অভিজ্ঞ পুলিশের চরম সংকট দেখা দিয়েছে, যার কারণে শহরে গত কয়েক মাস ধরে এমন কিছু ঘটনা সংঘটিত হচ্ছে যেটা পুলিশের কাছে সম্পূর্ণভাবে নতুন। আগরতলা শহরের থানা বাবুরা এবং এর উচ্চ পর্যায়ে যেসব আধিকারিক রয়েছে তারা সকলেই একজন চোর ধরতে পারলেই ফটো সেশন করে নিজেদের দক্ষতা তুলে ধরতে চেয়েছেন, অথচ শহরের মধ্যে চুরি, ছিনতাই সহ এমন কিছু অপরাধমূলক ঘটনা সংঘটিত হচ্ছে যেটা পুলিশের মেমোরির বাইরে। রাতের বেলা শহরের মধ্যে পুলিশের টহলদারি এক প্রকার ভাবে গুটিয়ে নেওয়া হয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। শহরের থানা বাবুরা মাঝে মধ্যে থানার চৌকাঠ অতিক্রম করতে পারলেই তারা ধন্য হয়ে পড়েছেন, যার ফলে শহরের মধ্যে এমন অপরাধমূলক ঘটনা প্রতিফলন করছে। শান্তন টিভি। 9 জুলাই বুধবার কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলোর ডাকা সর্বভারতীয় ধর্মঘটে সামিল হচ্ছে বিভিন্ন শ্রমিক সংগঠন।
গত এক মাস ব্যাপী রাজ্যে প্রধান বিরোধী দল সিপিআইএম এবং বামফ্রন্টের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে ঝড়ো প্রচার করা হয়েছে, কিন্তু বরাবরই এর বিরোধিতা করে চলেছে রাজ্যের শাসক দল বিজেপি। সামাজিক মাধ্যমে এই ধর্মঘট প্রত্যাহারের দাবি করছে। অপরদিকে রাজ্য প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে 9 জুলাই রাজ্যের সমস্ত সরকারি অফিস এবং সরকার অধীনস্থ অফিস খোলা থাকবে। এরই মধ্যে ধর্মঘটের আগে মঙ্গলবার সাংবাদিকদের একটি প্রতিক্রিয়া দিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন, 9 জুলাই ভারতের 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন যৌথভাবে ধর্মঘটের ডাক দিয়েছে। মোট 17 দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। 2019-20 বছরে দেশের দিল্লিতে যে কৃষক আন্দোলন হয়েছিল, সে কৃষক আন্দোলন থেকে গড়ে ওঠা 5 শতাধিক কৃষক সংগঠনও এই ধর্মঘটের সমর্থন করেছে। কারণ দেশের শ্রমিকদের উপর আঘাত আসা মানে কৃষকদের উপর আঘাত আনা। কারণ দেশের শ্রমিকদের সঙ্গে কৃষকরা ওতপ্রোতভাবে জড়িত। তাই যেহেতু ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, তাই কৃষক সংগঠনগুলো এই ধর্মঘট সমর্থন করেছে এবং তারাও সাধারণ ধর্মঘটের পাশাপাশি গ্রামীণ ধর্মঘটের ডাক দিয়ে সামিল হবে। ত্রিপুরা রাজ্যের মানুষও দল ও মত নির্বিশেষে এই ধর্মঘটে এগিয়ে আসতে আহ্বান জানানো হচ্ছে। কারণ দেশের বর্তমান বিজেপি নেতৃত্বাধীন সরকারের নীতির কারণে দেশের কৃষি এবং শিল্প ধ্বংস হচ্ছে বলে জানান তিনি। 9 জুলাই ভারতের কেন্দ্রীয় 10টি ট্রেড ইউনিয়ন যৌথভাবে 17 দফা জরুরি দাবিতে তারা সাধারণ ধর্মঘট আহ্বান করেছে। এই ধর্মঘটকে সমর্থন করেছে গত 2019-20 ইংরাজিতে ঐতিহাসিক কৃষক আন্দোলনের মধ্য দিয়ে যে সংযুক্ত কিষাণ মোর্চা, দেশের 5 শতাধিক কৃষক সংগঠন গড়ে উঠেছিল, সেই মঞ্চের তরফ থেকে। এবং তারাও বলেছে ভারতবর্ষের বর্তমান সমস্যা শুধুমাত্র শ্রমিকদের না, কৃষকদের। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, কাজেই শ্রমিক কৃষক উভয়ের জীবন জীবিকা এটা একটার সাথে আরেকটার ওতপ্রোতভাবে সেখানে সম্পর্কিত। কাজেই এই বন তারাও সামিল হচ্ছেন সাধারণ ধর্মঘটের পাশাপাশি গ্রামীণ ধর্মঘটের আহ্বান জানিয়ে। আমি আহ্বান জানাবো আমাদের পার্টির তরফ থেকে, আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির তরফ থেকে ইতিমধ্যেই এই বন্ধের সমর্থনে সংহতি জানিয়ে মানে দেশবাসীকে আহ্বান জানানো হয়েছে। খোয়াই জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক বিরোধী নিয়ে মঙ্গলবার এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। খোয়াই জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ ধ্যানকর। বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন ডিআইজি রতিরঞ্জন দেবনাথ, খোয়াই জেলা পুলিশ সুপার রানাদীপ্ত দাস, মহকুমা পুলিশ আধিকারিক, বিভিন্ন থানার ওসি এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিজিপি অনুরাগ ধ্যানকর জানায়, ডিজিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটা প্রথম খোয়াই জেলার সফর। তিনি বলেন, সফরের মূল লক্ষ্য হল নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে মাঠ পর্যায়ে কৌশল নির্ধারণ করা এবং আইন প্রয়োগের রূপরেখা তৈরি করা। कल हमारा स्टेट लेवल पर मीटिंग था, उस मीटिंग में हमने सब लॉ एंड ऑर्डर से संबंधित और उसके अलावा क्राइम सिचुएशन पे हमने काफ़ी डिटेल में विस्तृत डिस्कशन किया और वो रेगुलर बेसिस पर हमारा चलता रहता है रिव्यू। आज मैं यहाँ पर आया हूँ खवाई डिस्ट्रिक्ट का रिव्यू करने के लिए और यहाँ पर काफ़ी अच्छा काम हो रहा है। पूरे ऑल ओवर स्टेट में ही काफ़ी अच्छा काम हो रहा है। इस साल हमारा जो क्राइम रेट है वो लास्ट ईयर के मुकाबले 10% से ज़्यादा कम हुआ है। इसके अलावा जहाँ तक NDPS का सवाल है, ऑलरेडी लास्ट ईयर जो हमारे मेनली जो टैबलेट्स होते हैं, जावा टैबलेट्स,
लास्ट ईयर पूरे साल में करीब 18.6 लैक्स हमने सीज की थी। इस बार ऑलरेडी हम 18 लाख सीज कर चुके हैं। टोटल अमाउंट जो हमारा सीजर है वो करीब 20 करोड़ के करीब है। लास्ट ईयर जो अमाउंट था सीजर का करीब 18 लाख के करीब था, 18 करोड़ के करीब। तो ऑलरेडी हम करीब 10-12% लास्ट ईयर से आगे चल रहे हैं। হীরার গয়না কিভাবে ব্যবহার করলে মানুষের পক্ষে ভালো হয় সে বিষয়ে শ্যামসুন্দর জুয়েলারির পক্ষ থেকে এক কর্মশালার আয়োজন করা হয় আগরতলা প্রেস ক্লাবে। এ বিষয়ে বিস্তারিত বলেন শ্যামসুন্দর জুয়েলারির কর্ণধার রূপক সাহা। তিনি বলেন, মানুষের যে কোনো বিষয়ে গভীর জ্ঞান অর্জন করা থাকলে কাজের ক্ষেত্রে অনেক সুবিধা হয়। সে জ্ঞান অর্জন করার জন্য দুদিন ব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়েছে আগরতলা প্রেস ক্লাবে। গ্রহরত্নের একটা অংশ আছে, সে বিষয়টা এই কর্মশালার মধ্য দিয়ে তুলে ধরা হবে। এই কর্মশালায় বিশেষ অতিথি মিনু বিয়াসকে কৃতজ্ঞতা জানান। তিনি আহ্বানে সাড়া দিয়ে এই কর্মশালায় উপস্থিত ছিলেন। এর জন্য শ্যামসুন্দর জুয়েলার্স কৃতজ্ঞ থাকবে বলে জানিয়েছেন তিনি। একটা জুয়েলারি ইন্ডাস্ট্রিতে একটা পার্ট রয়ে গেছে গ্রহরত্ন, যেখানে আমরা অ্যাস্ট্রোলজিক্যাল রিজনে আমরা হয়তো ডিফারেন্ট গ্রহরত্ন করে থাকি, বা এট দ্য সেম টাইম আমরা ডায়মন্ডের গয়নাও আমরা আমাদের ব্যবহারের আজকে আমাদের পছন্দের তালিকায় রয়ে গেছে। কিন্তু আমরা কতজন এই গ্রহরত্ন নিয়ে ডিটেলস নলেজ আমাদের কাছে আছে, কতজনের কাছে ডায়মন্ড নিয়ে ডিটেল নলেজ আমাদের কাছে আছে? আমাদের অনেকের কাছেই নেই, অনেকের কাছে আছে, অনেকের কাছেই নেই। তো ভারতবর্ষের নাম্বার 1 জেমোলজিস্ট হলেন শ্রীমতী মিনু ব্রিজেশ বিয়াস, যিনি এই মুহূর্তের GSI জেমোলজিক্যাল সায়েন্স ইন্টারন্যাশনাল USA গ্লোবাল হেড। তাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম, GSI-কে রিকোয়েস্ট করেছিলাম, মানে জেমোলজিক্যাল সায়েন্স ইন্টারন্যাশনালকে, যে আমাদের মধ্যে যারা এই বিষয়ে ইন্টারেস্টেড রয়েছে, যারা গ্রহরত্ন বা ডায়মন্ড নিয়ে জানার বিষয়ে ইন্টারেস্ট রয়েছে, তাদেরকে এই বিষয়ে যদি সম্যক জ্ঞান উনি একটু দেন। এসএফআইয়ের প্রাক্তন নেতার 36তম শহীদদান দিবস উপলক্ষে মঙ্গলবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ছাত্র যুব ভবনে রক্তদান শিবিরের আগে অরুণ দেবের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর রক্তদান শিবির শুরু হয়। শিবিরে রক্তদাতাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয়। যে বর্তমান সরকার, যে ফ্যাসিস্ট সরকার, এই রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে একদিক থেকে, আরেক দিক থেকে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে। তার বিরুদ্ধে আমরা এসএফআই আজকের দিন দাঁড়িয়েও সেই লড়াই সংগ্রাম করছি। আমরা কমরেড অরুণ দেবকে ভুলব না, অরুণ দেবের পক্ষে পাথেয় করি। আগামী দিনে এই সরকারের বিরুদ্ধে, এই যে সরকারের যে শিক্ষা বিরোধী নীতি, সেই নীতির বিরুদ্ধে আমরা সারা রাজ্যে আন্দোলন সংগ্রাম আমরা চালু রাখব। এবং আজকের এই অরুণ দেবকে স্মরণ করে আমাদের সংগঠনের সদর বিভাগীয় কমিটি আর কিছুক্ষণ পরেই রক্তদান শিবিরের আয়োজন করেছেন। সেখানেও অজস্র ছাত্রছাত্রী সেই রক্তদান শিবিরে অংশগ্রহণ করবেন। শুধু রক্তদান শিবিরের মধ্য দিয়ে কমরেড অরুণ দেবকে আমরা স্মরণ করতে চাইছি না। এই সময় যারা রাজ্য থেকে ওই ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার জন্য যারা পরিকল্পনা করছেন, আবার আমরা সেই ইতিহাসকে সামনে এনে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে তাদের যে চরিত্র, মুখোশের আড়ালে তাদের যে ভয়ানক চরিত্র, সেই চরিত্র আমরা সকল অংশের ছাত্রছাত্রীদের কাছে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য। মঙ্গলবার জন অধিকার সংগ্রাম পরিষদ উত্তর জেলা কমিটির পক্ষ থেকে ধর্মনগর বিদ্যুৎ নিগমের অফিসে 4 দফা দাবিতে এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন গ্রহণ করেন ধর্মনগর বিদ্যুৎ নিগমের অতিরিক্ত জেনারেল ম্যানেজার গোপেশ ঘোষ। জন অধিকার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের স্বার্থ রক্ষার্থে এবং বিদ্যুৎ পরিষদ সেবার মানোন্নয়নের লক্ষ্যে 4 দফা দাবি উত্থাপন করা হয়েছে। 4 দফা দাবিগুলোর মধ্যে রয়েছে রাজ্যে স্মার্ট মিটার প্রকল্প বাতিল করা, বিদ্যুৎ পরিষেবার বেসরকারীকরণ অবিলম্বে বন্ধ করা। যে স্মার্ট মিটার, এটা মানে অস্বাভাবিক বিদ্যুৎ বিল আইতেছে এটার বাইরে, এবং বেসরকারিকরণ করার পর থেকেই বিদ্যুতের বিল বর্ধিত হচ্ছে। এটারই প্রতিবাদে আমরা আজকে এজিএমের নিকট ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ডেপুটেশন দিতেছি, এবং সেটা আমরা সারা ত্রিপুরাব্যাপী আমরা সেটা কার্যক্রম করব, এবং সমস্ত
উপভোক্তাদের কনজিউমারদের কাছে আমরা আহ্বান রাখব যাতে স্মার্ট মিটার যাতে বসার সময় প্রতিবাদ করা হয় এবং কেউ যাতে স্মার্ট মিটার না বসায়, কারণ এই স্মার্ট মিটারের কারণে একদম সমস্ত স্তরের মানুষের ক্ষতিগ্রস্ত হচ্ছে। টানা বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়েছে উদয়পুরের টাউন সোনামুড়া অর্থাৎ পৌর পরিষদের 11 নং ওয়ার্ডের রাস্তায় জমে আছে হাঁটু সমান জল। রাস্তার জল বাড়ি ঘরে ঢুকতে শুরু করেছে। রাস্তায় জল জমে যাওয়ার ফলে চলাচল করতে সমস্যা পড়তে হচ্ছে এলাকার লোকজনদের। এলাকার এক বাসিন্দা জানায়, মানুষের বাড়ি ঘরে রাস্তায় জল ঢুকে পড়েছে। রাস্তার জল জমে যাওয়ার কারণে এলাকার বাসিন্দাদের সমস্যা হচ্ছে। এলাকার কাউন্সিলর ঘর থেকে বের হন না, উনার দেখাও পাওয়া যায় না। খুব বেশি রাস্তার মধ্যে তো আছেই, পাশাপাশি সব বাড়িতে জল ঢুকে গেছে। গাড়ি করে জল ঢুকছে। হ্যাঁ, এই বিষয়ে কি পুরপিতা জানেনি? পুরবিটা জানেনি কি জানি না, আমি তো জানার তো কথা। আপনার তো কষ্ট হইতেছে এই বর্ষার দিনে চলাচল করতে। কষ্ট কষ্ট আর শেষ নাই। ওই তো আমার একটা রেশন শপ আছে, তো জল উঠতে একটু বাকি আছে। আমি এখন রেশন শপের সামনেই দাঁড়িয়ে আছি। তো আপনার রেশন শপে পাইপ কাছাকাছি আমি ওই তো রেশন শপ দেখছি আমার ঘরে জল ঢুকছে কিনা, কিন্তু ঢোকার অল্প একটু বাকি আছে। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী যে কোনো আপডেট পেতে চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।